বৈরী আবহাওয়ায় কুমিল্লা সহ বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ। এখনও নিমজ্জিত চট্টগ্রাম সহ 5 জেলার বিস্তীর্ণ অঞ্চল। সবকিছু নষ্ট হয়ে গেছে। খাবারের ব্যবস্থা নাই, মানুষ আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ আটকানো, এখনো খাবারের অভাব। আজও জলজট, যানজটে নাকাল রাজধানীবাসী। 6 বিভাগে নতুন করে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। এই গলিতে পানি আছে, পানি ছাড়া কোনো জায়গায় নাই। কাস্টমার নাই, চলাফেরা করতে কষ্ট না। আমরা চাই যে এখানে পানি নিষ্কাশনের সুষ্ঠু একটা ব্যবস্থা সরকার আমাদের করে দিক। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সতর্ক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। 1 বছরের মধ্যে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা। সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। মডেল মসজিদের নামে পুকুর চুরি হয়েছে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনার ফেরার ঘোষণা নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যে কোনো আসামি যদি আত্মসমর্পণ করে তাহলে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন সেটাই হবে। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত। শ্রদ্ধা ভালোবাসায় কর্মবীরকে স্মরণ। ফ্রান্স স্পেন সেমির জন্য প্রস্তুত হচ্ছে ডালাস স্টেডিয়াম। ইংল্যান্ড ম্যাচের আগে খোশ মেজাজে আর্জেন্টিনা, মেসিকে ছাড়াই টিমমেটদের অনুশীলন। বন্ধ 8 দিন হাসপাতাল খোলার ইঙ্গিত। বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের কথা ভেবে সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করছে মন্ত্রণালয়। বন্দর আব্বাস সহ ইরানের বিভিন্ন প্রান্তে মার্কিন হামলা অব্যাহত। জবাবে প্রতিবেশী 4 দেশে মার্কিন স্থাপনায় মিসাইল দিয়েছে তেহরান। সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আজও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সারা দেশে। কুমিল্লা শহরে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাতে হয় এইচএসসি পরীক্ষার্থীদের। কয়েক জেলায় ভারী বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। আগামী 24 থেকে 48 ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। হাঁটু পানি ঠেলেই পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয় 2টি ছোট নৌকারও। এমন চিত্র কুমিল্লা শহরের সরকারি মহিলা কলেজ কেন্দ্রের। গতরাত থেকে সকাল 9টা পর্যন্ত ভারী বৃষ্টি হয় কুমিল্লায়। পানিতে তলিয়ে যায় বিভিন্ন এলাকা। এরই মাঝে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিতে গিয়ে নাকাল হতে হয় শিক্ষার্থীদের। পরিস্থিতি বিবেচনায় সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘন্টা বেশি সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের। সকালে খুব পানিতে ভিজে আসতে হয়েছে, তো এটা খুব অনেকটাই কষ্ট হচ্ছে। রাস্তা পুরো পানি ছিল, অনেকের কোমর পর্যন্ত। এভাবে আসলে পরীক্ষা দেওয়া যায় না। রিক্সা পাই নাই, বাসা থেকে এতটুকু পর্যন্ত হেঁটে আসছে। বাচ্চারা অনেকটাই নার্ভাস। অনবরত বৃষ্টি ছিল, উচিত ছিল আজকে পরীক্ষাটা স্থগিত রাখার জন্য। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, সেটা বোঝা যাচ্ছে না, সেই বিষয়টা চিন্তা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আগামী পরীক্ষা যেটা আমাদের ভাষা সৈনিক অজিত গুহ কলেজে স্থানান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উনি অত্যন্ত সচেতন, উনি কিন্তু সারা দেশের খবর রাখেন। কিছুক্ষণ আগে তিনি আমাকে ফোন করেছেন এবং তিনি বলেছেন যে তোমার এখানে কয়টি হলে পানি উঠেছে। আমি বলেছি স্যার আমাদের এখানে একটি হলেই পানি উঠেছে। বলছে এটার কী অবস্থা? তখন আমি ওনাকে বিস্তারিত জানিয়েছি। বিঘ্নে যেন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করেছি এবং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আধা ঘন্টা পরীক্ষার্থীদের পরীক্ষার সময় বাড়িয়ে দিয়েছি।
ঠাকুরপাড়া স্টেডিয়াম এলাকা, রেসকোর্স, কান্দিরপাড় সহ শহরের বেশিরভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। কোথাও কোথাও পানি ঢোকে বাসাবাড়ি, দোকানপাটেও। শহরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে, লাখ লাখ টাকার পর্দা মনে করেন, ফোন কাভার, এগুলো অনেক, এটা কি বলবো। সিটি কর্পোরেশনের ড্রেন যেগুলো আছে এগুলো সঠিকভাবে পরিপূর্ণ করে পরিষ্কার রাখে সবসময়, তাইলে এগুলা প্রতিরোধ করা সম্ভব। টানা বৃষ্টিতে আজও সাভারের বিভিন্ন এলাকা জলমগ্ন। ঢাকা আরিচা, নবীনগর চন্দ্রা ও আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়কের কয়েকটি পয়েন্ট পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। এছাড়া জামগড়া, জিরাবো, বাইপাইল সহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আশুলিয়া, শ্রীপুরে জলাবদ্ধতার দুর্ভোগ দূর করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মাল সামানা সব ডুবে গেছে, তখন টাকা দেওয়া সম্ভব না। আজকে যদি ভালো একটা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো, তাইলে আমাদের এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগ কমতো। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। পানিবন্দী এলাকার মানুষের আশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। জাহিদ হাসান, যমুনা নিউজ। পানি সত্যি ক্ষতচিহ্ন স্পষ্ট হতে শুরু করেছে চট্টগ্রামের সাতকানিয়ায়। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ, তবে এখনও পর্যাপ্ত সহায়তার অভাব আছে বলে অভিযোগ দুর্গতদের। খাদ্য সহযোগিতা, বন্যা পরবর্তী সংকট মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এ অঞ্চলের দুর্যোগ মোকাবেলার সমন্বয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সহকর্মী রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। সাঙ্গু নদী কখনো শান্ত, কখনো উত্তাল। কে বলবে এই সাঙ্গুই কদিন আগে ভাসিয়ে দিয়েছে সাতকানিয়া, চন্দনেশের বিস্তীর্ণ অঞ্চল। সাঙ্গুর সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের এই অংশের বাঁধ ও প্রতিরক্ষা দেয়াল ভেঙে রাতারাতি প্লাবিত হয়েছে কয়েকটি ইউনিয়ন। অন্তত 4টি পয়েন্ট দিয়ে পানি ঢুকে বানভাসি করেছে লক্ষাধিক মানুষকে। এ নিয়ে ক্ষোভ আছে স্থানীয়দের। 400 কোটি টাকা টেন্ডার হয়েছে, ওই টেন্ডারটা মাটি যতটুকু ছিল অতটুকু থেকে নিচে করে ফেলছে। মাটির উপরে যদি ব্লকটা বসতো তাহলে এই মানে নদী ভাঙনের এখানে আর এই সমস্যা থাকতো না। এটা যদি ভালোভাবে তদারকির মাধ্যমে গাইডওয়ালটা করা হয় তাহলে সবাই সাতকানিয়া, লোহাগাড়া, আমিরাবাদ মানে এলাকার সবগুলো মানুষ এই পানি থেকে রক্ষা পাবে। এর মধ্যে গাইডওয়াল দিয়ে গাইডওয়ালের দ্বারা বাজিয়ে আরও ক্ষতি বেশি হয়ে গিয়ে পানি বেশি হয়ে গিয়ে গাড়িটি আরও যদি 3 ফুট চলে দেয় তাহলে একটু সেফ হতো। এই জন্য প্রতি বছর বাঙিয়ে এভাবে নদী পানি ছেড়ে পুরো সাতকানিয়া পর্যন্ত সন্ন্যাস পর্যন্ত বেগুন ডুবে যায়। সপ্তাহখানেক পর ব্যবসা প্রতিষ্ঠান খুলে পরিষ্কার করছেন সাত্তার মিয়া। আয় না থাকলে সংসার চলবে কেমন করে? দোকান তো খুলি নেই, এখন পরিষ্কার করতেছি দাদা, খুলি নেই আমি দোকান এখনো। পানি নামে নাই এখন, পানি তো দেখতেছেন না যে পানির মধ্যে যুদ্ধ করতেছি। জিনিসগুলো একটু পরিষ্কার করতেছি, কবে খুলতে পারি কবে শুরু এখন বলতে পারতেছি না। পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। ভেঙে যাওয়া রাস্তাঘাট সংস্কারে হাত লাগিয়েছেন নিজেদের সাধ্যমতো। ঘরবাড়ি থেকে নামলেও নিম্নাঞ্চল ও গ্রামীণ রাস্তাঘাটে কোথাও কোথাও আছে হাঁটু পানি। মানে তো পারে দেখা যাত তো যার কি একটা মানুষজন বেসা ইয়ের তৈরি আরা যাইলি এখন ভালো পানি কমবে। পানি একটু নামছে, ডুবা যাচ্ছে না, এখানে পানি কাদা, আর রাস্তার থেকে এখনো পানি এক বুক আছে। ত্রাণের জন্য এই দীর্ঘ সারি দেখে মনে হয় দুর্যোগ যেন সব শ্রেণী পেশার মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছে। খাদ্য সংকট মোকাবেলায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ পৌঁছে যাচ্ছে দুর্গত এলাকায়ও। আজকে পেয়েছি আর বিগত 1 সপ্তাহ পর্যন্ত পানির মধ্যে বুকি দিই আর কিছু না ভাই, প্রথম পেলাম 1 সপ্তাহ পর। সোমবার সকালে সরকারের তরফ থেকে দুর্গত এলাকা পরিদর্শনে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। জানান সংকট মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। অর্থাৎ যে সমস্ত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি হবে, আমরা প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিই।
যদি আর ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল না নামে অল্প সময়ের মধ্যেই পুরোপুরি স্বাভাবিক হবে পরিস্থিতি। এই সাঙ্গুর উপর নির্ভরশীল অন্তত কয়েক হাজার মানুষের জীবন জীবিকা, অথচ সেই সাঙ্গু যখন ভয়াল রূপ ধারণ করে তখন বিপন্ন হয় কয়েক লাখ মানুষের জীবন। তাই অঞ্চলের মানুষ এর স্থায়ী সমাধান চান, বলছেন এর সমাধানের জন্য প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থাই উত্তম। আর যদি সেটি করতে হয় তার জন্য যেসব পয়েন্টগুলো দিয়ে মূলত সাঙ্গুর পানি উপচে পড়ে সেখানে প্রতিরক্ষা বাঁধ আরও শক্ত এবং মজবুত করা জরুরি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। সাগর তীরবর্তী বাঁশখালী নিম্নাঞ্চল এখনও পানির নিচে, কিছু এলাকা থেকে পানি নামলে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। বন্যা কবলিত এলাকার অনেক ঘরবাড়ি বিধ্বস্ত, মাথাঙ্গোজার ঠাঁই হারিয়ে বিপাকে শত শত পরিবার। অনেক অভ্যন্তরীণ সড়কেও বন্ধ রয়েছে যান চলাচল এবং 6 দিন ধরে থমকে আছে স্বাভাবিক জীবনযাত্রা। পেশায় কৃষক, 60 বছর বয়সী আব্দুল হাকিমের জীবনের শেষ সম্বল ছিল এই ছোট্ট ঘরটি। কিন্তু পাহাড়ি ঢল আর ভয়াবহ বন্যার তোড়ে সেটিও এখন ধ্বংসস্তূপ। কয়েকদিনের টানা দুর্যোগের পর বৃষ্টি কমলেও কমেনি তার দুশ্চিন্তা। ভাঙা ঘরের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে খুঁজে ফিরছেন বাঁচার কোনো উপায়। 4 সন্তান ও স্ত্রীকে নিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার। একই চিত্র বাঁশখালী উপজেলার কাথারিয়া ঘোনাপাড়া এলাকাতেও। বন্যার পানির স্রোতে মুহূর্তেই মাটির সঙ্গে মিশে গেছে আব্দুল শুক্কুর ও জামাল উদ্দিনের বসতঘর। মাথা গোজার ঠাঁই হারিয়ে তাদের আশ্রয় খোলা আকাশের নিচে। দুমদাম ডাবাল সারি কিন্তু যাতে পড়া শুরু করছে, আমরা তাড়াতাড়ি বাইরে গেছি আর কি। এখন করার মতো কিছু নেই, কিছুক্ষণ থাকিলে তো সালামাই এরা সব মারা যেত। ঠ্যাঙ্গুর গিমেন আল্লাহ আর কে কিছু ঠ্যাঙ্গুর গিমেন আর চোখ ফটো নদের দেয়া গেম হরে কিছু হইনি দে। আর সরকারের খেলা করলে আর বাঁচুর দেরি না বাঁচলে হতুন। সোমবার সকাল থেকে বৃষ্টি নেই, পানি আগের তুলনায় কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি পানিবন্দী মানুষের। কেউ আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে, কেউ আবার আশ্রয় কেন্দ্রে। এখন তো প্রত্যেকটা ঘরের অবস্থা তো খুবই করণীয়। এখন রান্না বান্না কেমনে করে খাইব, সব কাঠের উপরে থাকার তো কোনো পরিবেশ নাই। অধিকাংশ মাটির ঘর যারা আছে তাদের ঘর ভেঙে গেছে, না বললেই চলে না, ওদের একদম থাকার কোনো জায়গায় নেই, খোলা আকাশের নিচে। এখন বাঁশখালীর অনেক নিম্নাঞ্চল এখনো পানির নিচে। 6 দিন ধরে থমকে আছে স্বাভাবিক জীবনযাত্রা। রান্না, বিশুদ্ধ পানি সংগ্রহ, কর্মস্থলে যাওয়া সবকিছুতেই ভোগান্তি চরমে। তলিয়ে আছে সবজি ক্ষেত, কৃষি জমি ও মাছের ঘের। পানি সরে গেলেও ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে বলছেন স্থানীয়রা। হবে না, আমাদের এখন অনেক সময় লাগবে, মনে করেন 1 বছর লাগবে এটা তুলতে। দেবালের গাছ তো আলমালি তালমালি বেগ ঘুরি ঘুরি গিয়ে দেখেন না আপনারা ঘর দুয়ার ভাঙা কিভাবে ভাঙছে, এই ঘরে 1 হাত পানি উঠে গেছে। পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম চালাচ্ছে প্রশাসন, সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অনেক দুর্গম এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ পানিবন্দী মানুষের। না, এগুলো আমরা পাচ্ছি না। মেইন সড়ক থেকে যে আমাদের গ্রামের ভিতর রোড আছে ওইটা ভাঙ্গা, এখানে কেউ আসতেছে না। বুঝছেন আর কিছু নেই, বাজ দর ভিতর ফিনানো হারগান লন নেই, বাচ্চানি লন নেই, হ্যাঁ দাঁড়া গাছ নফে দিই আনি না ভারি দিই। আমার পিছনে পানির যে বিস্তীর্ণ জনপদ দেখাচ্ছে তাতে কেবল ঘরবাড়ি ডুবেনি, ডুবে গেছে হাজারো মানুষের স্বপ্ন, কেউ হারিয়েছেন জীবিকা, কোথাও আবার বন্যার পানিতে প্রাণ হারিয়েছে শিশুও। বাঁশখালীর মানুষ এখন অপেক্ষা করছেন পানি নামার, কিন্তু দুর্যোগের এই ক্ষত কতদিন তাদের বয়ে বেড়াতে হয় সেটি এখন প্রশ্ন। চট্টগ্রামের বাঁশখালী থেকে শহীদুল সুমন, যমুনা নিউজ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার সহ 3 পার্বত্য জেলা। এসব এলাকায় কয়েকদিনে 1/2 মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও বন্যার পানিতে তলিয়ে আছে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। চরম ভোগান্তিতে শতাধিক মানুষ। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল বলছে বানভাসীরা। এদিকে গতকাল দুপুর থেকে ভারী বৃষ্টি না হওয়ায় দুর্গত এলাকার কোথাও কোথাও কিছুটা পানি কমেছে। গত 24 ঘন্টায় বানের পানিতে ডুবে বৃদ্ধ, শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে।
এদিকে বান্দরবানে ভারী বৃষ্টি কমে আসায় জেলা শহরের কয়েকটি নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। সাঙ্গু, মাতামুহুরী, বাঁকখালীর পানি কমতে শুরু করেছে, তবে প্লাবিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পাহাড় ধসের কারণে বান্দরবান সদরের সাথে রোয়াংছড়ি, রুমা, থানচি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। বানভাসীদের ত্রাণ সহায়তায় মাঠে রয়েছে প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। রাঙামাটিতেও বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন। এখনও কিছু এলাকার সাথে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বাঘাইছড়ি, বিলাইছড়ির কিছু এলাকায় পানি কিছুটা কমতে শুরু করলেও জেলার অনেক এলাকা এখনও পানির নিচে। খাদ্য, বিশুদ্ধ পানি, ত্রাণের সংকটও রয়েছে। অনেকেই আশ্রয় কেন্দ্রে উঠেছেন। দুর্গম এলাকায় নৌকায় খাদ্য, বিশুদ্ধ পানি, ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। এছাড়া এ পর্যন্ত মৃত্যু হয়েছে 3 জনের, নিখোঁজ 1 জন। খাগড়াছড়ির নিম্নাঞ্চল থেকে পানি নেমেছে, তবে বৃষ্টির কারণে ভোগান্তি রয়েছে। বৃষ্টি আর জলাবদ্ধতায় আজও স্থবির হয়ে পড়ে রাজধানীর কিছু সড়ক। 2 দিন ধরে ঢাকার সড়ক এই ডুবছে তো এই ভাসছে। বনানী বিমানবন্দর সড়ক, বিজয় সরণি, ধানমন্ডি 27 নম্বর, নিউ মার্কেট, মিরপুরের বিভিন্ন সড়কে আজও জলাবদ্ধতা দেখা গেছে। এমন অবস্থায় ঘর থেকে বের হয়েই ভোগান্তিতে পড়ে নগরবাসী। বৃষ্টি মাথায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বের হলেও নগরবাসী পড়েন ভয়াবহ যানজটে। আষাঢ়ের রাজধানী ঢাকা যেন দুর্ভোগের নগরী। পানির তীব্রতায় ভেঙেছে সড়ক, বন্ধ হয়েছে একমুখী যান চলাচল। শাহজাদপুরে গুলশান লিংক রোডের এই করুণ অবস্থা রোববার সকাল থেকেই। বৃষ্টির পানিতে গুলশান লেক হয়েছে টইটুম্বুর। হাতের ঝিলমুখী পানির স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে ফুটপাত, স্থবির জনজীবন। বর্ষার সিজনে আগে যদি এইটা ভালো করে দেখতো যে কোন রাস্তাগুলো ক্ষতি হচ্ছে, কোনটা মানে বৃষ্টির কারণে ভেঙে যাইতে পারে, এরা যদি তাদেরকে থাকতো তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না, সরকার এত বড় ক্ষতিগ্রস্ত হতো না। পাইপটা ধরে আরো বড় পাইপ ধরে রয়েছে, আমরা এই রাস্তাটা এত ক্ষয়ক্ষতি আর জনদুর্ভোগের এত ক্ষয়ক্ষতি হয় না। গেল 2 দিন মিরপুরের ইসিবি চত্বর সংলগ্ন সড়কের এই পানি নামেনি। যাত্রীবাহী বাস ট্রাকের ওজনে খানাখন্দ তৈরি হয়েছে সবখানে। বাস তো পাওয়াই যাচ্ছে না, এই যে বৃষ্টির এই অবস্থা, আর এখন মনে হয় না বাস পাওয়া যাবে। 1 ঘন্টা হলে দাঁড়ায় আছে, এত জাম পড়ছে আজকে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে সীমিত করা হয়েছে যান চলাচল। এতে তীব্র জ্বর তৈরি হয়েছে ওই এলাকায়। দিনভর এমনই যানজট দেখা যায় রাজধানীর অনেক স্থানে। যে এই গলিতে পানি আছে, পানি ছাড়া কোনো জায়গায় নাই। টানা বৃষ্টিতে ডুবেছে নগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেটও। বৈরী আবহাওয়ায় মালামাল ক্ষতিগ্রস্ত হয়, বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য, কাস্টমার নাই, চলাফেরা করতে কষ্ট না। আমরা তো গরিব মানুষ, দোকান না খুললে তো আর রুজি করা যাবে না। আমরা চাই যে এখানে পানি নিষ্কাশনের সুষ্ঠু একটা ব্যবস্থা সরকার আমাদের করে দিক। রবিবার করাইল বস্তির অনেক ঘরেই ছিল পানির নিচে। সোমবার দুপুরে মেঘ কালো বৃষ্টি শুরু হতেই ফের বাড়ে পানির উচ্চতা, বাড়ে দুশ্চিন্তা। বৃষ্টি আসছিল তো এই কারণে পানিটা বেশি বাইরে গেছিল। আবার আজকে আবার রাত্রে আবার বৃষ্টিটা কম ছিল, আবার পানিটা কমে গেছিল। আবার পানিটা বৃষ্টিটা আবার বাড়তেছে, আবার বাইরে গেছে। এই ধরনের বৃষ্টিপাতে যে দুর্ভোগ তৈরি হয়, সেই দুর্ভোগের কথায় তিনি বলছিলেন এই দুর্ভোগ লাঘবে নিশ্চয়ই নগরকর্তা যারা আছেন তারা ব্যবস্থা নেবেন। মুষলধারে এমন বৃষ্টিতে নাকাল নিম্ন আয়ের এসব মানুষ। অবস্থা বেশি ভালো না হলেও কি করার আছে, প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ মাইনে নিতেই হবে। শরীর অসুস্থ হয়, ভালো হয়, তাও চালাইতে হয় গাড়ি। প্রতি বছর বর্ষা মৌসুমে এমন জলজট আর সড়কের বেহাল অবস্থা। নগরবাসী জানেন না স্থায়ী সমাধান হবে কবে। শুধুমাত্র বৃষ্টির পানির তোড়ে রাজধানীর একটি সড়ক এভাবে ভাঙ্গন দশায় পড়েছে, সবশেষ এমন কবে হয়েছিল সেটি হয়তো কারোরই মনে নেই। তবে রাজধানীর নিষ্কাশন ব্যবস্থার গলদ থাকার কারণে দিন শেষে এমন অবস্থায় পড়তে হচ্ছে নগরবাসীকে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। আগামী 24 ঘন্টায় ঢাকা সহ 6 বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জুলাই মাস জুড়ে দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি অব্যাহত থাকবে, তবে সময় ও অঞ্চল ভেদে বৃষ্টিপাতের তীব্রতা কম বেশি হতে পারে। খুলনা এবং বরিশাল বাদ দিয়ে বাকি যে 6টা ডিভিশন আমরা উপর থেকে যদি শুরু করি, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম, এই 6টা বিভাগের জন্য আগামীকাল সকাল 11টা পর্যন্ত অতি ভারী বর্ষণের একটা সতর্কবাণী এখনও আছে। 15 তারিখ থেকে বাংলাদেশের ওয়েদার অনেকটা
ভালো হয়ে যেতে পারে। ভালো মানে এই না যে একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা সবসময় পাবো, তা না। থেমে থেমে কিছু বৃষ্টিপাত হতে পারে, তবে সেই পরিমাণটা অনেক কম। অতিবৃষ্টি, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে খালপাড় ও বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বলেন, দেশকে সুরক্ষিত রাখতে হলে গাছ রোপণের পাশাপাশি নিতে হবে যত্ন। পৃথক অনুষ্ঠানে জানান, 1 বছরে 41 লাখ পরিবার আসবে ফ্যামিলি কার্ডের আওতায়। বরিশাল থেকে সহকর্মী আরেফিন শাকিলের প্রতিবেদন। ছবি তুলেছেন আরেক সহকর্মী আল আমিন তালুকদার। দায়িত্ব গ্রহণের পর প্রথম বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে গতানুগতিক আনুষ্ঠানিকতা বাদ দিয়ে প্রাধান্য দেন গাছের চারা রোপণে। সরকার প্রধানের নেতৃত্বে গৌরনদী উপজেলায় নতুন খনন করা শরিকল, বাটাজোর, খালপাড়ে একযোগে 2500 গাছের চারা রোপণ করা হয়। শিডোর আয়লার মতো ভয়াবহ দুর্যোগে প্রায় ক্ষতবিক্ষত উপকূলীয় অঞ্চল বাঁচাতেই সরকারের এই উদ্যোগ। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই এবং ইনশাআল্লাহ আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। বৃক্ষরোপণের উৎসব ছড়িয়ে পড়ে নগরীর 30 গোডাউন খালপাড়ে। দেশীয় প্রজাতির ফুল ফলের সাথে প্রধানমন্ত্রী সেখানে রোপণ করেন বরিশালের জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়া আমড়া ও নারকেল গাছের চারা। নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। শুধু কনক্রিটের উন্নয়ন নয়, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী করতে বরিশাল সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পরিবেশের ভারসাম্য রক্ষায়। যদিও এমন উদ্যোগ বিএনপি সরকারের নতুন নয়। 1977 সালে জিয়া রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় পরিবেশ অধিদপ্তর। খালেদা জিয়ার হাত ধরে নিষিদ্ধ হয় পলিথিন, সেই সঙ্গে প্রণয়ন হয় জাতীয় পরিবেশ নীতি। তারই সন্তান তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী 5 বছরে দেশের 25 কোটি গাছের চারা রোপণ করার। গৌরনদীতে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের মতামত শুনেন প্রধানমন্ত্রী। জানান, নারীদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করতেই তার সরকারের এই পরিকল্পনা। আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দিব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7000 পরিবারের কাছে প্রায় ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা এবং একই সাথে অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী করতে হবে। এ সময় দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই। দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি সকলে মিলে ধৈর্য সহকারে চলি তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সভায় সাংগঠনিক গতিশীলতা বাড়াতে নির্দেশনা দেন ক্ষমতাসীন দলের চেয়ারম্যান তারেক রহমান। সকালে সড়কপথে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাস্তার দুপাশে সরকার প্রধানকে স্বাগত জানাতে ছিল জনতার ঢল। আরেফিন শাকিল, যমুনা নিউজ, বরিশাল। বরিশালের রহমতপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ 2026 পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সেখানে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান, রণকৌশলের প্রয়োগ এবং বিভিন্ন সমরাস্ত্র প্রযুক্তির ব্যবহার পর্যবেক্ষণ করেন তারেক রহমান। সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। বলেন, সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। বাহিনীর শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা চাই আমাদের যেটা লক্ষ্য, আমরা যেটা আশা করি, আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে ইনশাল্লাহ ভবিষ্যতে একদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। তারা গর্ব করে বা তারা কেউ কেউ হয়তো হিংসার দৃষ্টিতেও বাংলাদেশের সেনাবাহিনীকে কথা বলবে। আমরা সেই দিনের অপেক্ষা করছি।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। দেশে ফিরে আত্মসমর্পণ করলে তাকে প্রচলিত আইন অনুযায়ী কারাগারে যেতে হবে। এক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও জানান তিনি। আসামি যদি আত্মসমর্পণ না করে যে উনি বিদেশে বসে বক্তব্য দিচ্ছে, এগুলো তো আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। সরকারের পক্ষ থেকে অলরেডি এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং যে কোনো আসামি যদি আত্মসমর্পণ করে তাহলে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন সেটাই হবে। মডেল মসজিদ তৈরির নামে পুকুর চুরি করা হয়েছে আওয়ামী লীগের আমলে। ১৩ কোটি টাকার স্থলে প্রতি মসজিদে ২১ কোটি টাকা খরচ হয়েছে। সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অপর এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে অপরিকল্পিত যন্ত্রপাতি কেনার নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার। এসব এখন বর্তমান সরকারের বোঝা বলেও মন্তব্য করেন তিনি। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার, যার মধ্যে ৩৫০টি উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছিল তৎকালীন সরকার। পরে সেসব মসজিদ নির্মাণে অনিয়মের কথা জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গঠিত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন শ্বেতপত্র কমিটি। সোমবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এসব অনিয়ম দুর্নীতি আরও তদন্ত করা হবে। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে, প্রাক্কলনের মধ্যেই আগে ঢুকেছে, তারপরে দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি হয়েছে, ব্যয় বৃদ্ধি হয়েছে, তার উপর এখন ১৩ কোটি থেকে ২১ কোটিতে কিভাবে গেল সমস্ত মসজিদ ওয়ারি, সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব, মাননীয় স্পিকার। এর মধ্যে সরকারি অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে। আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, লুটপাটের উদ্দেশ্যে স্বাস্থ্য খাতে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হয়েছে। 18 কোটি টাকা করে 2টি রেডিওথেরাপির মেশিন খুলনা এবং ফরিদপুরে পড়ে আছে। অনেক জায়গায় এক্সরে মেশিন আনা হয়েছে, টেকনিশিয়ান নেই। ল্যাবরেটরি মেশিন আনা হয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেই। এই অব্যবস্থাপনা আজকে আমাদের এই গণতান্ত্রিকভাবে দিনের বেলায় ভোটে নির্বাচিত সরকারের উপর এসে পৌঁছেছে। এছাড়াও স্থানীয় সমস্যা তুলে ধরে সংসদে কথা বলেন সদস্যরা। কথা বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সাইবার সুরক্ষা সহ অন্যান্য বিষয়েও। মূল হোতাদের যতদিন পর্যন্ত আমরা ধরতে না পারবো, মাননীয় স্পিকার, আমার মনে হয় না কোনো আইন দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলের সদস্য আক্তার হোসেন সংরক্ষিত নারী আসনের সদস্যদের কার্যপরিধি নিয়ে সরকারের ব্যাখ্যা জানতে চান। পরে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির যারা নেতাকর্মীরা আছে তাদেরকে আমরা এই ধরনের বক্তব্য দিতে শুনেছি যে এই আসনে নির্বাচিত যিনি এমপি তিনি আসলে এমপি না, সংরক্ষিত আসনের যিনি এমপি তিনি আসলে সেখানকার এমপি। যে ধরনের কাজ হোক না কেন সেটা তার মাধ্যমেই সেখানে হতে হবে। সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন, তাদের ডিলিমিটেটেড এরিয়া হচ্ছে হোল কান্ট্রি বাংলাদেশ। এ সমস্ত বরাদ্দ সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত হন বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি বিভিন্নভাবে, তারা তাদের সেই প্রাপ্ত বরাদ্দ বাংলাদেশের যে কোনো স্থানে উপবরাদ্দ দিতে পারেন। দিনের শেষ ভাগে উত্থাপন করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন। আর একটা দুর্নীতির কথা বলা হয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্পেনের বিপক্ষে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অংশ নিতে ডালাসে পৌঁছেছে ফ্রান্স। প্রিয় ফুটবলারদের বরণ করে নিতে টিম হোটেলের সামনে হাজির হন শত শত সমর্থক। ফরাসি মহারণের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে স্পেন। এমবাপ্পে, ওসমান ডেম্বেলেদের আটকাতে প্রস্তুতি নিচ্ছে পুরো দল। সেমিফাইনালে সেই মহারণের জন্য রঙিন হয়ে উঠছে ডালাস স্টেডিয়াম। আরেকটা ম্যাচ জিতলেই হ্যাট্রিক ফাইনাল। কিলিয়ান এমবাপ্পে উঠে যাবেন নতুন এক উচ্চতায়। সেই মিশনে ফ্রান্সের আগমন এবার ডালাসে। টিম হোটেলের সামনে প্রিয় ফুটবলারদের এক পলক দেখতে ভিড় শত শত সমর্থকদের।
মুঠোফোনে সেই মুহূর্ত ধরে রাখার পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে সহ অন্যদের নাম ধরে চিৎকার করতে থাকেন তারা। ইউরো 2024-এর সেমিফাইনালে ফ্রান্সকে বিদায় করা এবং গত বছরের নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে হারানো স্প্যানিশ ডিফেন্স ভেদ করাটা ফরাসিদের জন্য বড় চ্যালেঞ্জ। সেই বাধা টপকাতে প্রস্তুত দেমবেলে এমবাপ্পেরা। এমন হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে নতুন সাজে ডালাস স্টেডিয়াম। ফুটবলারদের নিখুঁত খেলার অভিজ্ঞতা দিতে অক্লান্ত পরিশ্রম করছেন মাঠ কর্মীরা। ইউভি লাইটের আলোয় বিশেষ প্রযুক্তিতে প্রাকৃতিক ঘাসের পিচটিকে নিখুঁত যত্নে করা হয়েছে তৈরি। শুধু মাঠ তৈরিই নয়, একই সাথে সুসজ্জিত করা হয়েছে দুই দলের ড্রেসিং রুম, যেখানে রাখা হয়েছে আধুনিক জিম ও ব্যায়ামের নানা সরঞ্জাম। প্রথাগত ফুটবলের সাথে আমেরিকান ক্রীড়া সংস্কৃতির মেলবন্ধন তৈরি করেছে নতুন সুর। আমাদের মূল লক্ষ্য ছিল আমেরিকান স্পোর্টস কালচারের সাথে ঐতিহ্যবাহী ইউরোপিয়ান ও দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্কৃতিকে সুন্দরভাবে মিলিয়ে দেয়া। গ্যালারিতে মিউজিক বাছাই থেকে শুরু করে সামগ্রিক সাড়া ছিল অসাধারণ। সব মিলিয়ে এই মেলবন্ধনটা সত্যি চমৎকারভাবে কাজে দিয়েছে। সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে নিজেদের প্রস্তুত করছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের অধীনে দারুণ ফর্মে থাকা স্প্যানিশ রক্ষণভাগ পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে। তবে শেষ চারে তাদের সবচেয়ে বড় পরীক্ষা নিতে প্রস্তুত কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলেদের সমন্বয়ে গঠিত ফরাসি আক্রমণ। ফ্রান্স বিধ্বংসী ফর্মে থাকলেও 2023 সালের মার্চের পর প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে নির্ধারিত 90 মিনিটে হারেনি স্পেন। পাশাপাশি তরুণ তারকা লামিন ইয়ামাল একাদশে থাকাকালীন 26টি ম্যাচের একটিতেও পরাজয়ের মুখ দেখেনি দলটি। এমনকি আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের নকআউট মঞ্চে এমবাপ্পের বিরুদ্ধে কখনো হার না মানার দুর্দান্ত রেকর্ড রয়েছে এই উইঙ্গারের। পরিসংখ্যানের এই রোমাঞ্চকর দ্বৈরথ বলে দেয় জমজমাট এক লড়াই অপেক্ষা করছে ফুটবল বিশ্বের জন্য। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। সুইজারল্যান্ডের বিপক্ষের জয় উদযাপনের রেশ না কাটতেই অনুশীলনে আর্জেন্টিনা। অবশেষে কানসাসের অনুশীলনে ছিলেন না মেসি সহ দলের সেরা তারকারা। আসলে আর্জেন্টিনার মেসিবিহীন অনুশীলনেই প্রথম। নকআউটে 330 মিনিট মাঠে থাকা এলামটেনকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা কোচের, এবং ইংল্যান্ডের বিপক্ষে দলের সেরা অস্ত্রকে ফুরফুরে মেজাজে রাখতে চান এই মাস্টার মাইন্ড। যুক্তরাষ্ট্র থেকে মুজদামিন তারেকের প্রতিবেদনে বিস্তারিত। তিন নকআউট ম্যাচের দুটি গড়িয়েছে অতিরিক্ত 30 মিনিটে। সব মিলিয়ে 8 দিনে 3 ম্যাচ। একাদশের অনেকেই আসা যাওয়ার মাঝে থাকলেও ব্যতিক্রম কেবল লিওনেল মেসি। প্রতিটি ম্যাচের শুরু থেকে ছিলেন শেষ মিনিট পর্যন্ত। এই 8 দিনে 330 মিনিট খেলে মাঠ ছেড়েছেন দলের জয় নিশ্চিত করেই। ফিনিশিং লাইন থেকে এখনো 2 কদম দূরে আলবিসেলেস্তারা। শেষ চারে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। যে লড়াই শুধু একটি ফুটবল ম্যাচ নয়, আর্জেন্টাইনদের কাছে প্রতিশোধের মঞ্চ। যে রোমাঞ্চের উত্তাপ বিশ্বকাপে যোগ করেছে বাড়তি রং। শেষ 8-এর বাধা পেরিয়েও নেই মুক্তি। উদযাপনে লাগাম টেনে পরদিনই অনুশীলন মাঠে টিম আর্জেন্টিনা। বেস ক্যাম্প কানসাস সিটির অনুশীলন মাঠে অবশ্য দেখা মিলল ভিন্ন চিত্রের। স্কালোনির রিকভারি সেশনে ক্যামেরার লেন্স যার অপেক্ষায়, সেই লিওনেল মেসির খোঁজ নেই। বিশ্বকাপের এবারের আসরে প্রথমবারের মতো আর্জেন্টিনার অনুশীলনে নেই এলেমটেন। মূলত বেঞ্চে থাকা ফুটবলারদেরকেই ঝালিয়ে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। মেসি, ডিপল, ম্যাকঅ্যালিস্টার সহ শুরুর একাদশের সব ফুটবলার ছিলেন বিশ্রামে। তবে অনুশীলনে দেখা গেছে সুইসদের বিপক্ষে গোল পাওয়া লাউতারো মার্তিনেজকে। লক্ষ্য একটাই, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামা। বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। তার জাদুতে বিশ্বকাপের টানা দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা, যেখানে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন ফুটবল জাদুকর। অবশেষে ক্লান্তি স্পর্শ করল লিওনেল মেসিকে। বিশ্বকাপ শুরুর 1 মাস ও 6টি ম্যাচ খেলার পর এই প্রথম কোনো অনুশীলনে দেখা যায়নি এলেমটেনকে। সুইজারল্যান্ডকে হারানোর পরদিন রোববার কানসাস সিটিতে অনুশীলন করেছে আর্জেন্টিনা, যেখানে শুধু মেসি নন, দেখা যায়নি শুরুর একাদশে থাকা কোনো ফুটবলারকেই। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র। শিল্পপতি নুরুল ইসলাম ছিলেন দুর্নীতির বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদী বাতিঘর। কখনো আপোষ করেননি অন্যায়ের সাথে।
একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে অবদান রেখেছেন দেশের উন্নয়নে। ছিলেন এক স্বপ্নবাজ মানুষ। তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে যমুনা টেলিভিশনে আয়োজিত স্মরণ সভায় দেশ বরেণ্য এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন আলোচনায় অংশ নেয়া বক্তারা। স্বাধীনতা যুদ্ধের পর নতুন বাংলাদেশ গড়তে একজন শিল্প উদ্যোক্তা, একজন সাহসী স্বপ্নবাজ মানুষের ভূমিকা ও অবদান কেমন ছিল তা নিয়ে এক মনোমুগ্ধকর আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে অংশ নেন যমুনা পরিবারের এক ঝাঁক কাণ্ডারি। সবাই মানা করছিল যে আপনি অফিস করেন না। করোনার মধ্যে তো অস্থির হয়ে গেছিলেন যে অফিস করার জন্য। পাবেন এরকম মালিক? হাসপাতালে শুয়ে আছে, আমার ওটা অবস্থায় আমরা বেতন পাইছি কিনা বলছে। যে আমার দেখা সবচেয়ে সাহসী মানুষের মধ্যে বাবুল সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব অন্যতম একজন, যে পৃথিবীর কোনো কিছুই তাকে ভয় কাবু করতে পারতো না। আয়রন ম্যান ছিলেন। আমরা ভবিষ্যতেও চাই উনি আমাদেরকে যা শিখিয়ে গেছেন, দেখিয়ে গেছেন, সেটা পুরোপুরি তো আর আমরা পারবো না। আমাদের কাছ থেকে যার যার অবস্থান থেকে সেটা যেন আমরা অনুসরণ করি, আমরা সততার পথে থাকি। যিনি মাত্র ৩৯ বছরের কর্মময় জীবনে ৪১টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার এক অবিশ্বাস্য গল্প রেখে গেছেন আগামীর বাংলাদেশের জন্য, তিনি নুরুল ইসলাম বাবুল। নুরুল ইসলাম বাবুল বাইরে যেমন শ্রম দিয়েছেন, প্রতিষ্ঠান গড়েছেন, পরিবারের ক্ষেত্রেও তিনি অত্যন্ত নিষ্ঠাবান একজন স্বামী ছিলেন, পিতা ছিলেন, অভিভাবক ছিলেন। গত ১৫ বছরে যে ভয়াবহ তাণ্ডব আমরা দেখেছি, সেই তাণ্ডবের পরে তো এখন এটা আমরা বিশ্বাস করি যে দেশে কথা বলা খুব ঝুঁকিপূর্ণ একটা বিষয়। সেই রকম একটা ঝুঁকিপূর্ণ পৃথিবীতে বসেও বিশাল প্রতাপশালী শাসকদের সামনে দাঁড়িয়ে তিনি উচ্চকণ্ঠে নিজেকে জাহির করেছেন এবং বলেছেন, আমার পত্রিকা, আমার চ্যানেল কারো কাছে মাথা বিক্রি করে না। উনি চাইতেন যমুনা টেলিভিশন পৃথিবীতে শীর্ষ টেলিভিশন হিসেবে থাকবে, প্রতিষ্ঠিত হবে। আমরা সেটা ধারণ করেছি এবং এখনো আমরা সেটা ধারণ করে চলি এবং এখনো আমরা আপোষহীনভাবে চলি। রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে বিশাল এই শিল্প গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার কঠিন দায়িত্ব পালন করছেন নুরুল ইসলামের সহধর্মিণী। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার হবে, আমি এইভাবে আমি এগিয়ে যেতে চাই। ওনার সবসময় একটা জিদ তার ভিতরে ছিল, তার মেধা ছিল, তার শক্তি ছিল, তার বল ছিল। অন্যের সাহায্যে তিনি ভর করে হাঁটতে শিখে নেই। তিনি তখনই একদিকে ব্যবসা বাণিজ্য আর এদিকে তিনি আমাকে বিয়ে করেন। এর আগে সকালে বনানীতে শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন পরিবারের সদস্যরা। তাকে জান্নাতের মহান সম্মানিত আসনে সমাসীন করেন মাওলা। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় যমুনা টেলিভিশন, দৈনিক যুগান্তর সহ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী সরাসরি না বললেও আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থা থেকে সরে আসতে পারে মন্ত্রণালয়। এক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে ৩ শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ ও তদন্ত কমিটির সুপারিশ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আরেক দফা হাসপাতালটি পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এ সময় মন্ত্রী জানান, বন্যা দুর্গত এলাকার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার তদন্তে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পেয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। তবে তদন্তের সুপারিশ বাস্তবায়ন ও সেখানে অধ্যয়নরত ৩ শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছিল আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। তা স্বাস্থ্য মন্ত্রণালয় আমলে নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যে কারণে আমরা অ্যাকশনে গিয়েছি, দে আর রিবিল্ডিং দ্য স্ট্রাকচার, দে হ্যাভ রিমুভড দ্য বেকারি, আইসিইউ ইউনিটের দরজা জানলা ভাঙ্গা টাঙ্গা এগুলো পাঠাইতেছে আমাদের ভিডিও। তারা ভেন্টিলেশনের সিস্টেম করতেছে, বলেছে তারা করতেছে এবং করেছে। আমাদের কাছে একটা নতুনভাবে আরেকটা ইন্সপেকশন চাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালের অবহেলার কারণেই ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। সেই অবস্থান থেকে সরছে না সরকার। পুনঃপরিদর্শনের পর তাদের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি এখন পর্যন্ত সরে আসিনি, বাট ইটস এ কান্ট্রি। আমরা পরিদর্শন করব, পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেকস এ ডিসিশন, এনি কাইন্ড অফ ডিসিশন গভর্নমেন্ট মাইট। মামলায় কী হবে এটা আইন জানে, জজ কোর্ট জানবে।
এর আগে বন্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, বন্যাপীড়িত এলাকায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বিশেষ প্রচেষ্টা নেওয়া হয়েছে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায়। আমরা শুধু এক স্তরে মানুষের সেবার জন্য প্রস্তুতি নিই না, আমরা 3টা স্তরে নিয়েছি। সকল প্রস্তুতি ইনশাআল্লাহ আমরা রেখেছি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পানি শোধনের জন্য পর্যাপ্ত ট্যাবলেট প্রত্যন্ত উপজেলাগুলোতে সরবরাহ করা হয়েছে। পর্যাপ্ত স্যালাইন ও সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভ্যানমও মজুদ রয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আবারও ইরানি ভূখণ্ডে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ভোরেও বিভিন্ন শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ। বন্দর আব্বাস সিরিক ছাড়াও কেশম আইল্যান্ড লক্ষ্য করে বোমাবর্ষণ হয়েছে। মাহশারের পানির পাম্পেও হয়েছে হামলা। 1 জন নিহত ও 4 জন আহত হয়েছে। এতে হরমুজগান প্রদেশের হামলার শিকার হয়েছে একাধিক সামরিক স্থাপনা। জবাবে বাহরাইন, কুয়েত, জর্ডান, ওমান লক্ষ্য করে 5ম দফায় হামলা চালানো হয়েছে ইরানের IRGCর পক্ষ থেকে। এবং জর্ডানের টার্গেট করা হয় প্রিন্স হাসান ও মুওয়াফফাক সালতি এয়ারবেস। আগুন ধরে যায় জ্বালানি ডিপো ও অস্ত্র ভাণ্ডারে। সাময়িক বন্ধ করা হয় আম্মান বিমানবন্দরের কার্যক্রম। বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হারে ইরানের ক্ষেপণাস্ত্র। কুয়েতে মার্কিন ঘাঁটির হাইমার্স রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালানো হয়। এছাড়া ওমানে যুক্তরাষ্ট্রের 2টি রাডারে হামলা চালায় IRGC। ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে এই অভিযোগ করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সোমবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরের টেক অফ ও ল্যান্ডিং রানওয়ে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে রিয়াদ। এই আগ্রাসনের বিরুদ্ধে কড়া পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন মুখপাত্র। অন্যদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের দাবি, হুতি প্রতিনিধিদের বহনকারী এক ইরানি বিমানকে অবতরণের অনুমতি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নিজেরাই হামলা চালিয়েছে বিমানবন্দরে। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।